আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জিওগ্রাফির ছাত্র, সে কি আনন্দ, প্রথম আমার একটা লেখা ছাপা হলো দীপমালার কথা, ভূগোলের একটা টপিক নিয়ে। মানে সেই আনন্দের কথা বলতে পারবো না, পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, সেটা তো একটা বিশাল ব্যাপার আমার কাছে তখন মনে হচ্ছে। তো এই যে দৈনিক বার্তাকে কেন্দ্র করে শিল্প সাহিত্য যে জগৎ, সেই জগৎটা রাজশাহীতে গড়ে উঠলো। আপনার বিশ্বাস করেন যে পাড়ায় পাড়ায় এত মানে গানের স্কুল ছিল, এখন আর আমি সেগুলো দেখতে পাই না। সুরঞ্জনা, সুরঙ্গমা এবং বিখ্যাত বিখ্যাত আপনার ওস্তাদও ছিল, আব্দুল আজিজ বাচ্চু ছিল না, এইসব নাম করে করে লোক, এখন আর সেরকম দেখি না। কি অদ্ভুত একটি শহর, প্রাচীনত্ব এবং নবীন তরুণদের নিয়ে মানে এই এই শহরটি গড়ে ওঠা, এবং সেখানে দৈনিক বার্তার যে কি অপরিসীম ইয়ে ছিল, অবদান ছিল, এটা কল্পনা করা যাবে। সেখানে নতুন সাংবাদিক তৈরি হচ্ছিল, নতুন কবি সাহিত্যিক সেখান থেকে তৈরি হচ্ছে। আরেকটা একটা বিশ্ববিদ্যালয় ছিল তখন, খুলনা এবং রাজশাহীতে মাত্র একটি বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশে মানে জেনারেল ইউনিভার্সিটি মাত্র 4টা, আর 2টা টেকনিক্যাল ইউনিভার্সিটি, একটা বুয়েট, একটা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এছাড়া আর কোনো ইউনিভার্সিটি নাই। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরেন মানে যে শিক্ষার যে কার্যক্রম এবং জ্ঞান ভিত্তিক যে লেখা, জ্ঞান ভিত্তিক জ্ঞানের যে চর্চা, তার প্রকাশ, তার স্ফুরণ এই দৈনিক বার্তা থেকেই মানে শুরু হয়েছে। হাসান আজিজুল হকের মতো রাইটার আমরা সেই মানে একেবারে কিশোর মানে বয়সে আমরা চিনেছি দৈনিক বার্তার মধ্যে দিয়ে। ডক্টর ইবনে গোলাম সামাদের মতো একজন পণ্ডিত আমরা আমরা তাকে পরিচিত হয়েছি এই মানে দৈনিক বার্তার মাধ্যমে। আরো অনেক রাজশাহী আরো অনেকে বিখ্যাত বিখ্যাত গবেষক, তারপরে পণ্ডিত লোক বিশ্ববিদ্যালয়ের এই দৈনিক বার্তার মধ্যে দিয়ে, তাদের লেখার মধ্যে দিয়ে আমরা মানে তাদেরকে তাদের পরিচয় পেয়েছি, তাদের সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, এবং তাদের একটা লেখার জায়গা ছিল, বিশ্বস্ত জায়গা ছিল। যেমন বিখ্যাত সম্পাদক সাংবাদিক, বিখ্যাত পণ্ডিত জনের মানে একটা লেখার বড় একটা আধার ছিল এই 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 দৈনিক বার্তা। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে ক্রমান্বয়ে এটাকে আমরাই যেন কিছুটা সংকুচিত করে ফেললাম। এই যে জনপ্রিয়তা, আমার মনে হচ্ছে যে প্রায় 81-82 সালের দিকে আমি শুনেছিলাম যে এটার ওই সময়ে এর সার্কুলেশন হয়েছিল 10,000, রাজশাহী এবং তার আশেপাশের এলাকা মিলে 10,000 ছিল তার সার্কুলেশন, হাইস্ট সার্কুলেশন, বাড়তে লাগলো। আবার হঠাৎ করে 20,000 পর্যন্ত উঠেছিল। এটা ভাবা যায়, চিন্তা করে যায়। ওগুলো তো আন্দোলন, আমরা অনেক আন্দোলনে ছিলাম, অনেক কর্মসূচিতে ছিলাম, ইয়েতে কি বলে যে অবস্থান ধর্মঘট হয়েছে, অনশন হয়েছে, এগুলো তো আমরা করেছি। কিন্তু এটা এই পর্যায়ে আসলো কেন? এখনো আমি যেটা বলছি যে সে সময় মাত্র আমি বলবো সরাসরি সরকারি পত্রিকা মাত্র 3টি দৈনিক, একটা দৈনিক বাংলা, একটা বাংলাদেশ টাইমস, আর একটা দৈনিক বার্তা। ওগুলো তো উঠেই গেল, এগুলো তার থাকলো টিকলো না। কিন্তু এইটা এখনো কিন্তু যে মানে একটা পাবলিক পত্রিকা হিসাবে টিকে থাকার কিছুটা অবশিষ্টাংশ আছে, কারণ এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। কিন্তু এই ট্রাস্টি বোর্ডে আমরা যারা আছি, আমরা কেন জানি একটু মনোযোগ দিই না, হলে একেবারেই ওই ওই এলাকার থেকে একটা জাতীয় পত্রিকা প্রতিষ্ঠা পেয়ে এটা যে মানে টিকে থাকতে পারত, সেই টিকে থাকাটা আমরা নিজেরাই এর জন্য অনেকাংশে দায়ী, অনেকাংশে আমরা দায়ী বলে আমরা মনে করি এই জিনিস করতে পারি। যাই হোক, এখন গেটআপ মেকআপ অনেকটা খুবই চমৎকার হয়েছে। মাহমুদ ভাই ওখানে যাওয়াতে, মাহমুদ আনোয়ার ভাই, ক্রমান্বয়ে এটা হচ্ছে। তাছাড়া এখনো সেইভাবে মানে কোনো টাকা পয়সা বা বেতনও পান না, কিন্তু পরিশ্রম দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরাও যে খুব একটা ওনাকে মানে পাশে দাঁড়াবো এটাও পাই না। তবে আমি আশা করি যে এটা যদি যে প্রচেষ্টাটা এখন যেটা আছে, সেই প্রচেষ্টাটা যদি অব্যাহত থাকে, এটা আবার দাঁড়াবে, এর সার্কুলেশন আবারও বৃদ্ধি পাবে, এবং আমি রাজনীতি, অর্থনীতি এবং সেই অঞ্চল এবং দেশের নানা বিষয়, আপনার শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা সবকিছুরই একটা চর্চার জায়গা হবে।